যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আরো একটি ভর্তির নোটিশ প্রকাশিত হলো। নোটিশটা কি সম্পর্কে এবং নোটিশে কি কি বলা হয়েছে সমস্তটাই জেনে নেব। তো আমরা প্রথমে নোটিশটা খুলে নিচ্ছি। নোটিশটা দেখতে পাচ্ছি যে নোটিশটা অ্যাডমিশন সম্পর্কিত নোটিশটা হচ্ছে BLISC কোর্সে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তির জন্য নোটিশ। BLISC এর ফুল ফর্ম কি? ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তির জন্য এটা নোটিশ। এখানে কি বলা হয়েছে যে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ভর্তির জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সেটা শুরু হয়েছে 12/6/2023 তারিখ থেকে এবং শেষ হবে 26/6/2023 তারিখ পর্যন্ত। এটা একই বলেছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 26/6/2023 তারিখ পর্যন্ত। পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 27/6/2023 তারিখ পর্যন্ত। তোমাদের অ্যাডমিশন টেস্ট হওয়ার ডেট হচ্ছে 4/7/2023 তারিখ হবে 12টা থেকে। ভেনু কোথায় হচ্ছে? ভেনু হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতেই হবে, যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে হবে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তোমাদের ডিপার্টমেন্টে হবে। তোমাদের পরীক্ষা হওয়ার পর যে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সিলেক্টেড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে? 10/7/2023 তারিখ বিকেল 4টের পর। তারপরে দেখে নেব যে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ভর্তি হওয়ার জন্য কি কি এলিজিবিলিটি প্রয়োজন। তো কি প্রথম এলিজিবিলিটি কি আছে যে তোমাকে অনার্স গ্র্যাজুয়েট যদি তুমি করে থাকো তাহলে তোমাকে অনার্স গ্র্যাজুয়েটে 50% মার্কস থাকতে হবে। জেনারেলদের ক্ষেত্রে ওবিসি এ ওবিসি বিদের জন্য 45% মার্ক এবং এসসি এসটি এবং পিডি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য 40% মার্কস থাকলে তারা এই কোর্সে আবেদন করতে পারবে। অথবা যারা পাস গ্র্যাজুয়েট করেছে তাদের 55% মার্ক থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের জন্য। ওবিসি এ ওবিসি বি স্টুডেন্টদের জন্য 49.5% মার্কস থাকলে আবেদন করতে পারবে এবং এসসি এসটি এবং পিডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 41.25% মার্কস থাকলে আবেদন করতে পারবে। অথবা যেসব স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিকেল এবং ল থেকে ব্যাচেলর ডিগ্রি পাস করবে তারাও আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে এখানে কোনো পার্সেন্টেজ এর সীমা নেই, তাদের শুধু পাস করলেই, কোর্সটা পাস করলেই, ডিগ্রিটা পাস করলেই তারা আবেদন করতে পারবে। আর একটা কি বলেছে হচ্ছে যেসব স্টুডেন্টরা, গ্র্যাজুয়েট স্টুডেন্টরা অনার্স অথবা পাস যেই হোক, তাদের এই যে ক্রাইটেরিয়াগুলো যদি না পূরণ হয়, অর্থাৎ 50% অনার্স স্টুডেন্টদের জন্য এবং পাস গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য 55%, এই মার্কসটা যদি পূরণ না হয় তাহলে তাদেরকে সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্সে 65% মার্কস থাকলে, মানে গ্র্যাজুয়েট থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্সে 65% মার্ক থাকতে হবে। ওবিসি এ ওবিসি বি স্টুডেন্টদের জন্য 58.5% মার্ক থাকতে হবে এবং এসসি এসটি এবং পিডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 48.75 মার্কস থাকলে তারাও আবেদন করতে পারবে। এখানে কতগুলি পয়েন্ট বলে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম পয়েন্টে কি বলা হয়েছে, এই কোর্সে আবেদন করতে হলে কেবলমাত্র যেসব স্টুডেন্টগুলি পাস আউট হয়ে গেছে সেই সব স্টুডেন্টরাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ যাদের রেজাল্ট কমপ্লিটেড হয়ে গেছে, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে সেই সব স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। যেসব স্টুডেন্টরা এখন কোনো কোর্স পার্সিং করছে, অর্থাৎ কোনো স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করছে, এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, বা মাস্টার ডিগ্রি করছে বা মাস্টার ডিগ্রি এখনো কমপ্লিট হয়নি, বা তাদের পরীক্ষা হয়ে গেছে, মার্কশিট বেরোয়নি, রেজাল্ট প্রকাশিত হয়নি, তারা আবেদন করতে পারবে না। অর্থাৎ যেসব ক্যান্ডিডেটদের মার্কশিট প্রকাশিত হয়ে গেছে, মার্কশিট বেরিয়ে গেছে, সেই সব ক্যান্ডিডেটরাই এই কোর্সে আবেদন করতে পারবে। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, যদি কোনো স্টুডেন্ট ভুল করে যদি দেখিয়ে দেয়, ফর্ম ফিল আপ করার সময় যে দেখে দেয় পাস করে গেছে এবং সে মার্কস বসিয়ে ফর্মটা ফিল আপ করে দেয় এবং ফিল আপ করার পরে যদি সে সিলেক্ট হয়ে যায়, তারপরে সিলেক্ট হওয়ার পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তার মধ্যে যদি কোনো ফল্টি যদি দেখা পায় তাহলে তার এটা অ্যাডমিশনটা রিজেক্ট করে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ তার মার্কশিট বেরোয়নি বা রেজাল্ট বেরোয়নি আর সে ফর্ম ফিল আপ করার সময় করেছিল যে মার্কশিট আমার বেরিয়ে গেছে, এই বলে যদি ফর্ম ফিল আপ করে তখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তো ধরা পড়বে কবে মার্কশিট প্রকাশিত হয়েছে, সেই ডেট লেখা থাকে মার্কশিটে, তখন তাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেওয়া হবে। 3 নম্বর পয়েন্টটা কি বলা হয়েছে, যে ফর্ম ফিল আপ করার সময় অনেক স্টুডেন্টদের, অর্থাৎ অনেক স্কুল বা কলেজে যে মার্কশিট গুলো বেরোয়, সেই মার্কশিট গুলিতে মার্কসের পরিবর্তে তাদের গ্রেডে করা হয়, মার্কস দেওয়া হয়। তো
তা সেই সব স্টুডেন্টদের জন্য এই নোটিশটা সেই সব স্টুডেন্টদের বলা হচ্ছে, তারা যখন ফর্ম ফিল আপ করবে তখন তারা গ্রেডে তারা যেন ফর্ম ফিল আপের মার্কসগুলো না ফিল আপ করে, তাদের গ্রেড মার্কসটাকে মার্কসে প্রথমে কনভার্ট করবে, তারপরে মার্কসটাকে পুট করবে। এই গ্রেড থেকে মার্কসে কনভার্ট তারা কিভাবে করবে, কনভার্ট করবে তারা যে কলেজ, স্কুল বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে, সেই কলেজ, স্কুল বা ইউনিভার্সিটিতে গ্রেড থেকে মার্কসে কনভার্ট করার যে রুল আছে বা যে সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে তারা প্রথমে গ্রেড থেকে মার্কসে কনভার্ট করবে মার্কসটাকে, তারপরে যে মার্কসগুলো পাবে সেইগুলো তারা ফর্ম ফিল আপের সময় পুট করবে। এখানে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য নোটিশ বলেছে, এসসি এসটি কোটায় এখানে সংরক্ষণ আছে, সিট সংরক্ষণ আছে, কিন্তু এসসি এসটি কোটার সুবিধা কারা পাবে? কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই এসসি এসটি কোটার সুবিধা পাবে। অন্য ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য স্টেটের স্টুডেন্টরা এসসি এসটি ক্যাটাগরির সুবিধা পাবে না। যদি অন্য স্টেটের এসসি এসটি ক্যাটাগরিতে সুবিধা পেতে হয় তাহলে তাদেরকে 10 বছরে পশ্চিমবঙ্গের বাস করতে হবে, তবে তারা এসসি এসটি ক্যাটাগরির সুবিধা পাবে। ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য সিট সংরক্ষণ আছে, তাদের বলেছি কেবলমাত্র পশ্চিমবঙ্গের ওবিসি, ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্টরাই তারা এই কোটা সুবিধা পাবে। অন্য স্টেটের ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটরা এই কোটার সুবিধা পাবে না। যদি অন্য স্টেটের ওবিসি এবং ওবিসি বি ক্যান্ডিডেটরা এই সুযোগ নিতে হয় তাহলে তাদেরকে 10 বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবার দেখো পিডি ক্যাটাগরিতে কোটায় যারা অ্যাডমিশন নিতে চায়, তাদের যদি কোনো স্টুডেন্টের 40% যদি ডিসেবিলিটি থাকে বা 40%-এর বেশি ডিসেবিলিটি থাকে তাহলে তারা এই কোটার সুবিধা পাবে। যারা EWS ক্যাটাগরি স্টুডেন্ট থাকে তাহলে তাদেরকে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের তাদেরকে সার্টিফিকেট দেখাতে হবে EWS, তবেই তারা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। এবার দেখে নেব যে এই কিভাবে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে সিলেক্ট করা হবে। কেবলমাত্র রিটেন অ্যাডমিশন টেস্ট হবে, সেই রিটেন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে। তাহলে তোমাদের রিটেন যে অ্যাডমিশন টেস্ট হবে তার সিলেবাস কি হবে বা তার প্যাটার্ন কি হবে সেটা দেখবো। এখানে বলে দেওয়া হয়েছে যে এক্সামিনেশনটা অবজেক্টিভ টাইপের হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের হবে, টিক মার্ক টাইপের হবে এবং 100 মার্কে হবে। 100 মার্কের মাল্টিপল চয়েস বলে দিয়েছে, 100 মার্কের হবে এবং কি বলেছে 100টা কোশ্চেন থাকবে এবং 100 মার্ক ক্যারি করবে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে আমার 1 করে, এবং এর জন্য টাইম দেবে তোমাকে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার ডিউরেশন, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম দেবে। এবং এই যে কোশ্চেনটা হবে, কোশ্চেনটা স্ট্যান্ডার্ড কি হবে, যে গ্র্যাজুয়েশন লেভেলের স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। আর এখানে বলেছে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, হ্যাঁ। এবং এই যে এক্সামিনেশন পেপার হবে, সেই পেপারে কি কি সাবজেক্ট বা টপিকস থাকবে সেগুলো এখানে দেওয়া হয়েছে। প্রথমে থাকবে ইংলিশ কম্প্রিহেনশন 20 মার্কসের থাকবে, তারপরে বেসিক ম্যাথামেটিক্স থেকে থাকবে 15 মার্কস, জেনারেল সায়েন্স থেকে থাকবে 15 মার্কস, জিওগ্রাফি অ্যান্ড হিস্টোরি থেকে থাকবে 15 মার্কস, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স অ্যান্ড কালচার থেকে থাকবে 15 মার্কস, এবং কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে থাকবে 10 মার্ক, এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে 10 মার্ক। এবার এখানে বলে দেওয়া হয়েছে যে কোশ্চেন প্যাটার্নটা কেমন রকম হবে, তা আমি কিভাবে বুঝবো যে এই রকমের কোশ্চেন আসতে পারে। তার জন্য বলে দেওয়া হয়েছে যে IAS এবং WBCS যে এক্সামিনেশন গুলো হয়, সেই এক্সামিনেশনে যে প্রিলিমিনারি কোশ্চেন গুলো হয়, এক্সামিনেশনে যে কোশ্চেন গুলি হয় সেই কোশ্চেন গুলি ধাঁচে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটদের বলা হয়েছে যে IAS বা WBCS এর প্রিলিমিনারি কোশ্চেন গুলি দেখতে বলা হয়েছে। এবার আমরা দেখবো যে ফর্ম ফিল আপ করার সময় যে মার্ক গুলো পুট করতে হবে, সেখানে অ্যাগ্রিগেট মার্কস এর প্রয়োজন আছে। সেই অ্যাগ্রিগেট মার্কস গুলি আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেটা এখানে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ হাউ টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেইন, কিভাবে মার্কগুলো ক্যালকুলেট করবো। অর্থাৎ যারা মাধ্যমিক অথবা 10 ক্লাসের মার্কস বসানোর জন্য কিভাবে আমরা 10 ক্লাসের মার্কসের অ্যাগ্রিগেট বার করবো, বলে দিয়েছে যে যতগুলি তোমার সাবজেক্ট ছিল সব সাবজেক্টের মার্কের গড় করবে, তাহলে তোমার 10 ক্লাসের মার্কসের অ্যাগ্রিগেট বেরিয়ে যাবে। আর হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 ক্লাসের মার্কগুলো অ্যাগ্রিগেট কিভাবে বার করতে হবে, যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে HS পাস করেছে তাদের ক্ষেত্রে বেস্ট অফ 4 সাবজেক্টের গড় করতে হবে, কিন্তু সেখানে এনভায়রনমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলি থাকলে এই সাবজেক্টগুলিকে বাদ দিয়ে এনভায়রনমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলি বাদ দিয়ে অন্য যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলির মধ্যে যে 4টি সাবজেক্টের সবচেয়ে বেশি মার্ক পেয়েছো সেই 4টি সাবজেক্টের গড়। আর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যারা HS পাস করবে তাদের যে কোনো 4টি বেস্ট সাবজেক্টের গড়। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট থেকে যারা HS পাস করছে তাদেরও বেস্ট 4 সাবজেক্টের গড়। অদার বোর্ড থেকে যারা পাস করবে তাদেরও বেস্ট 4 সাবজেক্টের গড়, যে 4টি সাবজেক্টে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে সেই 4টি সাবজেক্টের মার্কসের গড়।
যারা অনার্স থেকে গ্র্যাজুয়েট করেছে কিন্তু CBCS সিস্টেমে নয়, তাদের ক্ষেত্রে কি হতে হবে, কেবলমাত্র অনার্সের মার্কের গড় করতে হবে। যারা CBCS সিস্টেমে অনার্স গ্র্যাজুয়েট পাস করছে তাদের ক্ষেত্রে কোর কোর্স এবং DAC যে পেপার ছিল সেই পেপারগুলির মার্কসের গড় করতে হবে। যারা পাস গ্র্যাজুয়েট করেছে তাদের ক্ষেত্রে যতগুলি পেপার ছিল সব পেপারের মার্কসের গড় করতে হবে। আর যারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিকেল এবং ল থেকে ব্যাচেলার ডিগ্রি করেছে তাদেরও ক্ষেত্রে অল মার্কস অবটেন, অর্থাৎ যতগুলি পেপার পরীক্ষা হয়েছে সব পেপারের মার্কসের গড়। যারা সার্টিফিকেট কোর্স করেছে তাদের ক্ষেত্রেও অল মার্কস অবটেন, অর্থাৎ যতগুলি পেপার ছিল ওই সার্টিফিকেট কোর্সের সব পেপারের মার্কসের গড়। এবার আমরা দেখব এই কোর্সে আবেদন করার জন্য কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো আমরা প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে jaduniv.edu.in এগুলো সার্চ করতে হবে, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা উপরে দেখতে পাচ্ছ একটা অ্যাডমিশন বলে একটা সেকশন আছে, সেই সেকশনের একটা নিচে এসে যদি তোমরা অ্যানাউন্সমেন্ট বলে একটা সাবসেকশন পাবে, সেখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাবে। সেই পেজে 2 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ অ্যাডমিশন পোর্টাল ফর B.L.I.Sc কোর্স 2023-2024, এই কোর্সে ভর্তি এটা নোটিস। এখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করলে আর একটা নিচে সাব টপিকস বেরোবে, সেখানে বলে ক্লিক হেয়ার ফর ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ভর্তির পোর্টালে ঢুকে যাবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ সবকিছু বলে দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর, আদার ডিটেলস, ইম্পর্টেন্ট ডেজ, হাউ টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন, এগুলো সব বলা আছে। আমি এগুলো তো আগেই বলে দিয়েছি। এবার বলেছে কিভাবে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করার জন্য তোমাকে হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা তোমাকে গাইডলাইন দিয়ে দিয়েছি। তুমি এই গাইডলাইন গুলি দেখে তুমি ফিল আপ করে নিতে পারো। এখানে একটা কথা বলে দিই যে অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে হবে। তার কত অ্যাডমিশন মানে যে অ্যাপ্লিকেশন ফি কত পেমেন্ট করতে হবে, যারা আদার ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তাদের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, এবং জেনারেল এবং OBC A OBC B ক্যাটাগরিদের স্টুডেন্টদের 200 টাকা করে পেমেন্ট করতে হবে, এবং যারা SC ST এবং PD ক্যাটাগরি স্টুডেন্ট তাদেরকে 100 টাকা করে পেমেন্ট করতে হবে। এবার দেখো কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। যদি তোমরা এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেটাকে যদি স্ক্রল ডাউন করে নামাও, তার নিচে দেখতে হবে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এইখানে এসে তোমাকে ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে ফর্মটা খুলে যাবে। সেই ফর্মটা কি আছে, প্রথমে সারনেম তোমার দিতে হবে, তারপর তোমার ফার্স্ট নেম দিতে হবে, তোমার মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে, না থাকলে যাওয়ার দরকার নেই। তারপরে তোমার ফুল অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, তারপর ফোন নম্বর দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, ফোন নম্বর দেবে, তোমার জেন্ডার সিলেক্ট করবে, ফাদার নেম সিলেক্ট করবে, মাদার নেম লিখবে, তারপরে তোমার গার্জিয়ান নেম লিখবে, গার্জিয়ান ফোন নম্বর লিখবে, গার্জিয়ানের সঙ্গে তোমার কি সম্পর্ক রিলেশন সেটা লিখবে, তারপরে গার্জিয়ানের অকুপেশন লিখবে, ফাদার মাদার অথবা গার্জিয়ান যে থাকবে তার অকুপেশন লিখবে, তারপরে তোমার ফ্যামিলি ইনকাম কত সেটা লিখবে, তারপরে তোমার ডেট অফ বার্থ লিখবে, তারপরে তোমার মাদার টাং কি সেটা লিখবে, ন্যাশনালিটি সিলেক্ট করবে, তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করছে সেটা দিবে, তারপরে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে, ইমেল আইডি দেবে, তারপরে হচ্ছে মাইনরিটি গ্রুপের নাকি তুমি যদি হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে, তারপরে ফিজিক্যালি ডিসেবল যদি হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে, তারপরে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করবে, অর্থাৎ জেনারেল না OBC A OBC B না SC ST এগুলো সিলেক্ট করবে, তারপরে তোমার অ্যাপ্লাইং অ্যাজ অ্যাপ্লাইং অ্যাজ মানে কি কিসে তুমি পাস করেছো ওটা দিবে, তুমি অনার্স গ্র্যাজুয়েট না পাস গ্র্যাজুয়েট না ইঞ্জিনিয়ারিং টেকনোলজি না মেডিকেল ল থেকে পাস করেছো না সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স আছে এই সব কোর্সে তুমি পাস করেছো কিনা এইসব কোর্সে, কারণ এখানে তুমি যেটা সিলেক্ট করবে তোমাকে সেই হিসাবে এখানে মার্কসটা পুট করতে হবে, তাই এখানে তুমি যে কোর্সটা করেছো সেটা তোমার এখানে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর অফ গ্র্যাজুয়েশনে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। ডু ইউ হ্যাভ স্মার্টফোন অর ইন্টারনেট ফ্যাসিলিটি, তোমার যদি স্মার্টফোন থাকে বা ইন্টারনেট ব্যবহার করো তাহলে তুমি এখানে ইয়েস করবে, নইলে না করবে। EWS যদি তুমি ক্যাটাগরি হও তাহলে তুমি এখানে ইয়েস করবে আর নইলে না করবে। তারপরে তোমার এখানে সেকেন্ডারির মার্কস লিখতে হবে, সেকেন্ডারি তোমার ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে ফুল নেম অফ দ্য স্কুল, তুমি যে স্কুল থেকে 10 বা মাধ্যমিক পাস করছো সেই স্কুলের নাম দেবে, তারপরে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম দেবে, তারপরে হচ্ছে কি কম্বাইন্ড অফ সাবজেক্ট কি সাবজেক্ট ছিল তোমার মাধ্যমিকের সব সাবজেক্টগুলোর নাম এখানে লিখতে হবে, তারপরে মার্কস অবটেন কত মার্কস পেয়েছো এবং তুমি কত পার্সেন্টেজ হয়েছে, পার্সেন্টেজটা কিভাবে বার করবে এখানে বলে দিলাম। 10 এর ক্ষেত্রে টোটাল যতগুলি সাবজেক্ট ছিল সব সাবজেক্টের গড়,
এবং কোন ডিভিশনে পাস করেছে, ফার্স্ট না সেকেন্ড না থার্ড, এটা লিখবে, এবং কোন ইয়ারে পাস করেছে সেই ইয়ারটা এখানে সিলেক্ট করে চুজ করে নেবে কোন সালে পাস করেছো। তারপরে তোমার হায়ার সেকেন্ডারির ডিটেলস ফিল আপ করতে হবে, তুমি কোন স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছো সেটা নাম লিখতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা লিখতে হবে, এবং তোমার কি কি সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারি সব সাবজেক্টগুলির নাম লিখতে হবে, এবং মার্কস অবটেন কত মার্কস পেয়েছো সেটা লিখতে হবে, এবং এখানে পার্সেন্টেজটা কিভাবে বার করবে, বেস্ট অফ 4 সাবজেক্টের পার্সেন্টেজ বার করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ থেকে যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদের ক্ষেত্রে বেস্ট 4 সাবজেক্টের গড় করতে হবে, কিন্তু সেখানে এনভায়রনমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্ট সায়েন্স এবং এনভায়রনমেন্ট এডুকেশন এই সাবজেক্টগুলি বাদে, এবং অদর যেসব যতগুলি বোর্ড থাকবে তাদের বেস্ট যে কোনো 4টি সাবজেক্টের গড় করতে হবে। এবং এখানে কোন ডিভিশন থেকে পাস করেছো সেটা লিখবে, এবং এখানে কত সালে পাস করেছো সেটা লিখবে। তারপরে বিএ, বিএসসি আর ইকুইভ্যালেন্ট, এখানে তুমি তুমি কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা নাম লিখবে, কোন বোর্ড সেটা লিখবে, তারপরে যে কি কি সাবজেক্ট ছিল তোমার গ্র্যাজুয়েশনে সেগুলোর নাম লিখবে, এবং কত মার্কস তুমি পেয়েছো, এবং পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ তো বলেই দিয়েছি কিভাবে বার করবে, মানে অ্যাগ্রিগেটটা যদি অনার্স এর ক্ষেত্রে হয় কেবলমাত্র অনার্স থেকে পাস করেছে, কিন্তু সিবি সিএস এর মানে ক্যাটাগরি সিস্টেমের নয়, তাদের ক্ষেত্রে কেবলমাত্র অনার্স পেপারের গড় করতে হবে। যারা সিবিসিএস এর মানে সিস্টেমের মাধ্যমে অনার্স গ্র্যাজুয়েট করেছে তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের ক্ষেত্রে কোর কোর্স এবং ডিএসসি কোর্সের অল পেপারে মার্কস গড় করতে হবে। যারা পাস কোর্স থেকে গ্র্যাজুয়েশন করছে তাদের সব পেপারে মার্কস গড় করতে হবে। যারা টেকনোলজি বা কি ইঞ্জিনিয়ারিং এবং ল মেডিকেল থেকে ব্যাচেলার ডিগ্রি করেছে তাদের সব পেপারে মার্কসের গড় করতে হবে, এবং কত কোন ডিভিশন থেকে পাস করেছে সেটা লিখতে হবে, এবং এখানে তোমার কত সালে পাস করেছো সেটা লিখতে হবে। তো সার্টিফিকেট লাইব্রেরি সায়েন্স কোর্স যদি করে থাকো তাহলে তার সেখানে তোমাকে কোন কলেজ থেকে পাস করেছো সেটার নাম লিখতে হবে, তারপরে কোন বোর্ড থেকে সেটা লিখতে হবে, বোর্ড দরকার নেই না করে দিয়েছে। তারপরে এখানে কি কি সাবজেক্ট ছিল লাইব্রেরি সায়েন্সের সবগুলো সাবজেক্টের নাম লিখতে হবে, তারপর এখানে কত মার্কস পেয়েছিল লাইব্রেরি সায়েন্সের গোটা কোর্সে সেটা লিখতে হবে, এবং পার্সেন্টেজ কিভাবে বার করবে, যতগুলি পেপার ছিল সব পেপারের মার্কসের গড় করবে, এবং কোন ডিভিশন থেকে পাস করেছে এবং কত সালে পাস করেছো সেটা লিখবে। আরো অন্য কিছু যদি তোমার কোয়ালিফিকেশন থাকে তাহলে সেগুলি দিতে পারো। তারপরে এখানে বলেছে হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ দ্য স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি, তুমি কি যাদবপুর ইউনিভার্সিটি থেকে অন্য গ্র্যাজুয়েশন কোর্সগুলো বা অন্য কোনো কোর্স করে রেখেছো, আগে স্টুডেন্ট ছিলে, যদি হও তাহলে ইয়েস করবে, আর যদি নইলে না করবে। যদি কখনো তুমি যাদবপুর ইউনিভার্সিটি না করো তাহলে নো করবে। যদি হও তাহলে ইয়েস করার পর তুমি যাদবপুর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ইয়ার দেবে, কোন ডিপার্টমেন্টে ছিল সেটা লিখবে, এবং কোর্স অফ স্টাডি কি কোর্স করেছিল সেটা লিখবে। তারপর হচ্ছে একাডেমিক কোর্স বিং পারসেড ইন দ্য টাইম দ্য রেজাল্ট অফ হুইচ হ্যাজ নট ইয়েট বিন ডিক্লেয়ার। এখানে কি বলেছে, তুমি যখন আবেদন করছিলে তখন কি তোমার রেজাল্ট হুইচ অফ দ্য হ্যাজ নট বিন ইয়েট ডিক্লেয়ার, যদি কোনো স্টুডেন্ট কোনো কোর্স করছিল কিন্তু এক্সামিনেশন হয়ে গেছে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, সেই সময় তুমি যদি এখন আবেদন করো যদি তোমার রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে তুমি এখানে ইয়েস করবে। তারপরে হচ্ছে হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ এমপ্লয়েড, তুমি কোনো চাকরি করো বা কাজ করো যদি করো তাহলে ইয়েস করবে। তারপরে এখানে দুটো চেক আছে, সেই চেক দুটো করে সেভ এন্ড প্রসিডে ক্লিক করতে হবে। সেভ এন্ড প্রসিডে ক্লিক করলে তোমার সামনে পেমেন্ট অপশনটা খুলে যাবে। পেমেন্ট অপশনটা খুলে যাওয়ার পর এখানে তুমি একটা নাম্বার পাবে, সেই নাম্বারটাকে ভালোভাবে রেখে দিবে কারণ পরবর্তীতে অ্যাডমিশন ক্ষেত্রে প্রয়োজন হবে। তারপরে পাওয়ার পর তোমাকে এখানে পেমেন্ট অপশন পাবে, সেখানে পেমেন্ট করবে। কত পেমেন্ট করতে হবে, জেনারেল এবং ওবিসিদের জন্য 200 টাকা এবং এসসি এসটি পিটি ক্যাটাগরিদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তুমি এরকম পাবে অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট বলে, ওটাকে প্রিন্ট করে নেবে, তোমার ফর্মটা প্রিন্ট হয়ে যাবে এবং তোমার পেমেন্টটাকে এখানে প্রিন্ট করে নেবে, অথবা তুমি চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এবং তুমি অ্যাডমিট কার্ড কখন পাবে, তুমি যখন তুমি পেমেন্ট করবে, তোমার পেমেন্ট করার পর তোমার অ্যাডমিট কার্ড জেনারেট হবে। তুমি যদি পেমেন্ট না করো, যদি তুমি কেবল মতো ফর্মটা ফিল আপ করে রেখে দাও কিন্তু পেমেন্ট না করো তাহলে তোমার অ্যাডমিট কার্ড জেনারেট হবে না। তোমার যদি অ্যাডমিট কার্ড জেনারেট না হয় তাহলে তুমি এক্সামিনেশনে বসতে পারবে না, অর্থাৎ এক্সামিনেশনে বসতে না পারলে তুমি পরবর্তী ধাপগুলো আর হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে তো কমেন্টে লিখে জিজ্ঞেস করবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুবিধা করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।